ভিয়েনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দপ্তরের করিডোরে আলো জ্বলছে। টেবিলে বসে আছে যুক্তরাষ্ট্রের কূটনীতিক, অপর পাশে ইরানের প্রতিনিধি, মাঝখানে পাকিস্তানের মধ্যস্থতাকারী। আলোচনার বিষয় ইরানের 60% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্রের প্রথম প্রস্তাব ছিল চূড়ান্ত, ইরানের সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করতে হবে। কোনো সেন্ট্রিফিউজ থাকতে পারবে না, কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। ইরানের জবাব, আমরা যুদ্ধ জিতেছি, যুদ্ধে যা পাইনি তা চুক্তির টেবিলে চাইছো, এটা সম্ভব নয়। তারপর যুক্তরাষ্ট্র 20 বছরের প্রস্তাব নিয়ে এলো। 20 বছর ইরান কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না, কোনো স্থাপনা থাকবে না, কিন্তু নিষ্ক্রিয় থাকবে। ইরান রাজি হলো 5 বছরের জন্য। তাদের যুক্তি, আমরা 5 বছর থামাতে রাজি, তারপর আমরা আমাদের অধিকার ফিরে পাবো। সেন্ট্রিফিউজ ধ্বংস করব না, রাখবো। দুই পক্ষের মধ্যে ব্যবধান 15 বছর। এই ব্যবধান পূরণ হতে পারত যদি না ইসরায়েল আপত্তি জানাতো। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছিল ইরানের 5 বছর পর আবার শুরু করলে তখন থামানো আর সম্ভব হবে না। আলোচনা ভেস্তে গেল। ইউরেনিয়াম ইস্যু অমীমাংসিত রইল, কিন্তু এই ভেস্তে যাওয়ার মধ্যেই নতুন এক প্রস্তাব এসেছে রাশিয়া থেকে। প্রস্তাবটি বিশ্ব কূটনীতির সব হিসাব উল্টে দিতে পারে, কারণ রাশিয়া বলছে ইরানের 60% ইউরেনিয়াম আমাদের কাছে রাখো, আমরা নিরাপত্তা দেব। এই প্রস্তাব ইরানের জন্য যেমন গ্রহণযোগ্য, তেমনি যুক্তরাষ্ট্রের জন্য বিষ-সম, কারণ যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে অথবা ধ্বংস করতে। রাশিয়ার হাতে ইউরেনিয়াম মানে মস্কোর হাতে আরও অস্ত্র, আর ট্রাম্প সেটা মেনে নিতে রাজি নন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে। রাশিয়ার যুক্তি, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে, যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন সহজ হবে। ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আর ইরানের হাতে না থাকায় পশ্চিমা দেশগুলোর উদ্বেগ কমবে। কিন্তু ট্রাম্প এই প্রস্তাব মেনে নেননি। তার বক্তব্য পরিষ্কার, ইরানের ইউরেনিয়াম আমার দেশে থাকতে হবে, না হলে ধ্বংস করতে হবে। রাশিয়ার কাছে থাকা মানে রাশিয়ার হাতে আরেকটি অস্ত্র দেওয়া। প্রশ্ন হলো, ইরান কি চায়? ইরান এই প্রস্তাবে রাজি হতে পারে কারণ রাশিয়া ইরানের মিত্র। ইরান চায় তার ইউরেনিয়াম নিরাপদ থাকুক, যাতে ভবিষ্যতে প্রয়োজনে ফিরে পায়। রাশিয়ার কাছে রাখলে ইরানের ওপর চাপ কমে। যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে হুমকি দিতে পারবে না। একজন ইরানি কূটনীতিক নাম প্রকাশ না করে বলেন, আমরা 5 বছরের জন্য সমৃদ্ধকরণ থামাতে রাজি, কিন্তু সমৃদ্ধ ইউরেনিয়াম হাতছাড়া করতে রাজি নই। এটি আমাদের নিরাপত্তা বেষ্টনী। রাশিয়ার প্রস্তাব আমাদের জন্য ভালো, কারণ রাশিয়া আমাদের মিত্র। ট্রাম্পের এখন মাথা ব্যথা বেড়েছে। তিনি চান না ইউরেনিয়াম রাশিয়ায় যাক, কিন্তু ইরান যদি রাজি হয়ে যায় তাহলে তাকে মেনে নিতে হবে। না মানলে আবার যুদ্ধের হুমকি, কিন্তু যুদ্ধের সামর্থ্য এখন আর নেই। ইউরেনিয়াম ইস্যুতে আলোচনা জটিল আকার ধারণ করছে। ঠিক এই সময়ে ট্রাম্প আরও বড় ধাক্কা খেলেন ন্যাটো থেকে। ন্যাটোর মহাসচিব গতকাল পরিষ্কার ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো মিশনে ন্যাটো যুক্ত হবে না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ন্যাটোর কোনো দেশ সামরিক বাহিনী পাঠাবে না। এর আগে ন্যাটোভুক্ত দেশগুলো আলাদা আলাদাভাবে নানা কথা বললেও গতকাল আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হলো। ট্রাম্পের আশা ছিল ন্যাটোকে তিনি যুদ্ধে টানতে পারবেন, কিন্তু বাস্তবে উল্টো ন্যাটো দূরে সরে গেল। শুধু ন্যাটো নয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন নজিরবিহীনভাবে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের সরকার প্রধানের এই টেলিফোন আলাপ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে। ম্যাক্রন আলোচনার উপর জোর দিয়েছেন, তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকির বিপরীতে একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিয়েছেন। ফ্রান্সের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় ইউরোপ এখন যুক্তরাষ্ট্রের পাশে নেই, তারা যুদ্ধ চায় না, আলোচনা চায়। একজন ফরাসি কূটনীতিক বলেছেন, ম্যাক্রন প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা দিয়েছেন, আপনি একা, আপনার মিত্ররা আপনার পাশে নেই, আলোচনার পথ খোলা রাখুন। ট্রাম্প একা, ন্যাটো নেই। ফ্রান্স ইরানের পক্ষে কথা বলছে, যুক্তরাজ্য নৌ অবরোধে অংশ নিচ্ছে না। ট্রাম্পের হাতে এখন শুধু পঞ্চম নৌবহর আর কিছু ডেস্ট্রয়ার। ট্রাম্পের মাথা ব্যথার শেষ নেই। মিত্ররা নেই, ন্যাটো নেই, ফ্রান্স আলাদা পথে। আর এখন ডেমোক্রেট পার্টি ট্রাম্পের যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা খর্ব করতে ভোটের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট জরুরি পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন। ট্রাম্প সেই ক্ষমতা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছেন। এখন ডেমোক্রেটরা চান সেই ক্ষমতা খর্ব করা হোক। যে কোনো বড় সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমতি বাধ্যতামূলক করা হোক। যে কোনো মুহূর্তে ইউএস কংগ্রেসে নতুন প্রস্তাব উত্থাপন করে ভোটাভুটির আয়োজন করতে পারে। সেই ভোট পাশ হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে বড় কোনো ধরনের পদাতিক হামলা তো দূরের কথা, সামরিক হামলা করতেও কংগ্রেসের অনুমতি লাগবে। ট্রাম্পের জন্য এটি সবচেয়ে বড় সংকট। তিনি এর আগে ইরানে হামলার নির্দেশ দিলে 12 জন শীর্ষ সাংবাদিক কর্মকর্তা রাজি হননি। তিনি তাদের বরখাস্ত করেছেন। নতুন কর্মকর্তারা আছেন, কিন্তু কংগ্রেস যদি ক্ষমতা খর্ব করে তাহলে তিনিও কিছু করতে পারবেন না।
একজন ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প এখন কোণঠাসা, মিত্ররা পাশে নেই, কংগ্রেস বিপক্ষে, ন্যাটো দূরে। তিনি চাইলেও এখন বড় যুদ্ধ করতে পারবেন না। কিন্তু এর মানে যুদ্ধ কি থামছে? না, কারণ ইরান এখন সুযোগ পেয়ে যেতে পারে। মিত্ররা ছেড়ে যাওয়া আর কংগ্রেসের হুমকির মধ্যে ট্রাম্পের জন্য একটাই স্বস্তির খবর, ইরাকে কুর্দি নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইরাকের নতুন প্রেসিডেন্ট আহমেদি একজন কুর্দি নেতা। কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আছে। ইরাকে সাদ্দামের বিরুদ্ধে, সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে সর্বত্র কুর্দিরা যুক্তরাষ্ট্রের সঙ্গী ছিল। ইরানের প্রক্সি বাহিনীর হামলার কারণে যুক্তরাষ্ট্র ইরাকের ভূখণ্ড থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। এখন কুর্দি নেতা প্রেসিডেন্ট হলে আবার সেই ঘাঁটি ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকায় যুক্তরাষ্ট্রের আগে শক্তিশালী ঘাঁটি ছিল। ইরান ও তার প্রক্সি বাহিনীর চাপে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিল তারা। এখন নতুন করে অস্ত্র প্রেরণ করে তারা আবার শক্তিশালী অবস্থানে যেতে পারে। ইরাকের সরকারি অনুমতি নিয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে অপারেশন চালানোর সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন কুর্দি প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে যাবে নাকি ইরানের পক্ষে থাকবে? উত্তর এখনো অজানা, কারণ ইরানের সঙ্গেও কুর্দিদের সম্পর্ক জটিল। ইরানের ভেতরেও কুর্দি জনগোষ্ঠী আছে। এক্ষেত্রে ইরাকের কুর্দি নেতা যদি ইরানের বিরুদ্ধে যায়, তাহলে ইরানের ভেতরের কুর্দিরা চাপে পড়তে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প এই শেষ ঘোড়ায় চড়তে পারেন। ন্যাটো নেই, মিত্ররা নেই, কংগ্রেস বিপক্ষে। তাহলে কুর্দিদের মাধ্যমেই ইরানের বিরুদ্ধে শেষ অভিযান চালানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প। কিন্তু সেই অভিযান কতদিন টিকবে, কতটা সফল হবে তা অনিশ্চিত। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন, তার সামনে কংগ্রেসের ভোটের হুমকি, ন্যাটোর না, ফ্রান্সের ম্যাক্রনের ফোন, রাশিয়ার প্রস্তাব আর ইরানের অনড় অবস্থান। তিনি নীরব। সেই ভীতিকর নীরবতা যা ইঙ্গিত দেয় হয়তো বড় কিছু ঘটতে চলেছে। কিন্তু সেটা কি? কুর্দি ঘাঁটি ফিরে পাওয়া, না শেষ মুহূর্তের হামলা? পারমাণবিক দাবা খেলায় ট্রাম্পের ঘোড়াগুলো একে একে সরে গেছে। ন্যাটো নেই, মিত্ররা নেই, কংগ্রেস বিপক্ষে, রাশিয়া ইরানের পক্ষে। ট্রাম্পের রাজা এখন একা। ইরানের উল্টো দিকে সাজানো সব ঘুঁটি, রাশিয়ার প্রস্তাব, ফ্রান্সের কূটনীতি, চীনের নীরব সমর্থন। এই খেলায় কে জিতছে এখনই বলা যাবে না। কিন্তু এতটুকু নিশ্চিত, ইরান তার ইউরেনিয়াম হাতছাড়া করবে না। ইরান মাথা নত করবে না। ইরান শুধু একবার মাথা নত করে, সিজদায় আল্লাহর সামনে, ট্রাম্পের সামনে নয়, কখনো নয়। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস ইরানের প্রতিরোধের জিদ। আর সেই জিদের সামনে ট্রাম্পের সব পরিকল্পনা ধুলোয় মিশে যাচ্ছে। অপেক্ষার প্রহর শেষ। হয় ট্রাম্প মানবেন, নয় যুদ্ধ শুরু হবে। কিন্তু যুদ্ধ শুরু করলেও শেষ কি হবে? ইরান তো আর ভিয়েতনাম না, ইরান আফগানিস্তান না। ইরান ইরান, আর ইরান মানে প্রতিরোধ।